নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা। বছরের দ্বিতীয় সপ্তাহে প্রায় ঢুকে পড়েছি আমরা। আর সপ্তাহের প্রথম দিনেই জনতার দরবার নিয়ে পৌঁছে গেছি আপনাদের দরবারে। আপনারা মতামত দিন, কারণ আজকে গুরুত্বপূর্ণ হচ্ছে এ রাজ্যের নয়, অন্য রাজ্যের খবর, কিন্তু গুজরাট। বিলকিস বানো মামলা কারোরই অজানা নয়। বিলকিস বানো গণধর্ষণ এবং তার পরিবারকে খুন 2002 সালে গোধরা পরবর্তী সময়, এবং তা ঘিরে বিলকিস গত 2022-এর 15ই আগস্ট কি হলো, 75 বছর পূর্তি উপলক্ষে বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের খুনে 11 জন যে দোষী, সে 11 জন দোষীকে একেবারে 14 বছর হয়ে গেছে এই হিসেবে তাদের যাবজ্জীবন কারাদণ্ড যেটা ছিল, তারপর গুজরাট সরকার মুক্তি দিল। আর তারপরেও বিলকিস বানো বা অন্য বিরোধী দল তারা ছাড়েনি, সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট আজকে বিস্ফোরক পর্যবেক্ষণ রাখলো। বিস্ফোরক পর্যবেক্ষণের মধ্যে আপনাদেরকে বলি, প্রথম হচ্ছে যে দোষী এবং গুজরাট সরকার যোগসাজশে গুজরাট হাইকোর্টকে ম্যানুপুলেট করা হয়েছে, বিপথে চালিত করা হয়েছে। কারণ নথিপত্র বা তথ্য যেগুলোর ওপর নির্ভর করে একটা আদালত, তার বাইরে আদালত যায় না, সেগুলোকে বিকৃত করা হয়েছে। 2 হচ্ছে আইন ভাঙা হয়েছে। 3 হচ্ছে ক্ষমতার অপব্যবহার কাকে বলে তার দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে, প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই বিলকিস বানো মামলা। এমনটাই পর্যবেক্ষণ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৃষাণু মিত্র, বিজেপি মুখপাত্র শতরূপা, কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ এবং অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। আমি আজকে যে বিস্ফোরক পর্যবেক্ষণ, যা নাড়িয়ে দিয়েছে বলা যায়, এবং বিলকিসের জয় হয়েছে, বড়সড় জয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার জেলে যেতে হবে এই 11 জনকে। কি হলো দেখুন। নতুন বছরের শুরুতে বিলকিস বানোর বাড়িতে যেন উৎসব। এদিনেই বারবার মনে পড়ে যাচ্ছে 2022 সালের সেই দিনটার কথা, যেদিন বিলকিস বানোর জীবনে নতুন করে নেমে এসেছিল অন্ধকার, যেদিন ছাড়া পেয়েছিল 11 জন ধর্ষক খুনি। গলায় ফুলের মালা, মুখে হাসি, মুখে মিষ্টি, বিয়ের দর্পে বুক ফুলিয়ে দাঁড়িয়ে 11 জন। এরা প্রত্যেকে ধর্ষক খুনি। 2022 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই ধর্ষক খুনিদের জেল থেকে মুক্তি দেয় বিজেপি শাসিত গুজরাট সরকার। বিলকিস বানো মামলার এই 11 অপরাধীর মুক্তির সিদ্ধান্তকে সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে অপরাধীদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। তীব্র ভৎসনা করেছে গুজরাট সরকারকে। एक तरह से ये पूरा का पूरा जो सिलसिला चला कानून के खिलाफ था। अदालत ने ये फैसला किया कि ये लोगों को वापस जेल में अभी जाना होगा, और उन्होंने ये भी आश्चर्य प्रकट किया कि गुजरात स्टेट ने इस तरह क्यों इस मामले में एक्ट किया। 2002 সালে গুজরাট হিংসার সময় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে ধর্ষণ করে 11 জন। বিলকিসের চোখের সামনে পাথরে আঁচড়ে মেরে ফেলা হয় তার 3 বছরের মেয়েকে। 21 বছরের বিলকিস, তার মা সহ পরিবারের 5 মহিলাকে গণধর্ষণ করা হয়। নৃশংসভাবে খুন করা হয় বিলকিসের পরিবারের 7 সদস্যকে। এই মামলাতেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটছিল 11 জন। তাদের একজন মুক্তির আবেদন জানায় সুপ্রিম কোর্টে। 2022 সালের মে মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে গুজরাট সরকার। গুজরাতে বিজেপি সরকার তখন বিশেষ কমিটি করে। সেই কমিটি মুক্তির অনুমতি দেয়। তাদের বক্তব্য ছিল 11 জনই সংস্কারী ব্রাহ্মণ, 14 বছর সাজা ভোগ করেছেন, জেলেও এরা ভালো আচরণ করেছেন। এরপরেই 11 ধর্ষক খুনির জেল থেকে মুক্তি। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস বানো সহ বেশ কয়েকজন। সেই মামলায় এদিন মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরথারা ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ।
শীর্ষ আদালত বলেছে দোষীদের মুক্তির সিদ্ধান্ত গুজরাট সরকারের এখতিয়ার বহির্ভূত, কারণ মামলা চলেছিল মহারাষ্ট্রে, তাই দোষীদের মুক্তি দিতে পারে শুধুমাত্র মহারাষ্ট্র সরকার। যেভাবে অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে সেটা ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ। সুপ্রিম কোর্ট যাতে গুজরাট সরকারকে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুমতি দেয়, তার জন্য শীর্ষ আদালতকে প্রতারিত করা হয়। সুপ্রিম কোর্টে আবেদনের সময় অনেক তথ্য গোপন করা হয়, তথ্য বিকৃতও করা হয়। ধর্ম, জাত যাই হোক, একজন মহিলাকে সব সময় সম্মান করা উচিত। একজন মহিলার সঙ্গে গুরুতর অপরাধ হলে সেই অপরাধীদের কি মুক্তির অনুমতি দেওয়া যায়? সুপ্রিম কোর্টের এই রায়ের জেরে 11 জন ধর্ষক এবং খুনিকে আবার জেলে ঢুকতে হবে। এতে বিলকিস বানো এবং তার পরিবারে খুশির হাওয়া। নিউজ 18 বাংলা। আমি শতরূপার কাছেই প্রথম যাব, কারণ শতরূপা এই জন্যই যাচ্ছি, নিশ্চয়ই তুমি বিজেপি মুখপাত্র, কিন্তু তুমি তো মহিলা। তুমি একজন মহিলা হিসেবে তোমার আনন্দ নয়, তোমার এখন গর্ব নয় যে ওই 11 জন দোষী, তারা খুনি, তারা ধর্ষক, তাদেরকে আনন্দ সহকারে মালা পরিয়ে সম্বর্ধনা অভ্যর্থনা জানানো হলো, আর সুপ্রিম কোর্ট একেবারে দেখিয়ে দিল যে ওই 11 জন আবার ষড়যন্ত্র করেছিল। হোয়াট ইজ রং ইজ রং। এখানে কোনো মানে আমি বিজেপির মুখপাত্র হয়েও অন্যান্য পার্টির মতন আমি যেটা অন্যায় সেটাকে আমি সাপোর্ট করতে পারবো না। সুপ্রিম কোর্ট আজকে খুব ক্লিয়ার ভার্ডিক্ট দিয়েছে এবং যে 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 ভার্ডিক্টটা আমার কাছেও এসছে খুব ক্লিয়ার ব্রেকআপ দিয়েছে। তুমি যে কটা তোমাদের প্রতিবেদন যে কোনোভাবে আমাদের স্টেট গভর্নমেন্ট, গুজরাটের স্টেট গভর্নমেন্ট, আমি আমাদের বলবো বিকজ ইট ইজ স্টিল বিজেপি গভর্নমেন্ট, কোনোভাবে দে ওয়ার ইল অ্যাডভাইসড। আমি বলবো ওরা লিগাল ওপিনিয়ন নিয়েছিল, নিশ্চয়ই নিয়েছিল, নয়তো হাইকোর্টের সঙ্গে কথা বলা বা ওদের রেমিশনের জন্য অ্যাপিল করা করেছিল। সেই সময় হাইকোর্ট দিয়েছিল, কিন্তু মানে গুজরাট হাইকোর্ট এটাতে ঢুকেছিল কি করে সেটাও আমি জানি না, বিকজ ইট ইজ সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী it should have been dealt by Mumbai High Court. Exactly কি হয়েছিল আমার পক্ষে বলা মুশকিল, তবে নারী হিসেবে যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা যেই করে থাকুক। ওদের গুজরাট গভর্নমেন্টের যুক্তি ছিল যে 14 বছর ওরা অলরেডি লাইফ ইমপ্রিজনমেন্ট তখনকার সময় 14 বছর ছিল, এখন সেটা নেই, ইট ইজ অ্যাজ লং এজ ইউ লিভ। এবং ওদের গুড বিহেভিয়ারের জন্য একটা অ্যাপিল করা হয়েছিল, হাইকোর্টে করেছিল, এবং তাদের মানে এটা আমি নারী হয়েও আমি ভাবতে পারি না যে কাউকে বরণ করে টিকা পরিয়ে নিয়ে যাওয়া হবে। তো সেই জন্য এটা আমি নারী হিসেবে কন্ডেম করছি। বাট অ্যাজ এ বিজেপি স্পোক্সপারসন আমি এটা প্রশ্ন করতে চাই অ্যাট দ্য সেম টাইম, আমি অন্য প্যানেলিস্টের সঙ্গে কোনো জেনারেলি কাউন্টার করি না, তোমাকে আমি জিজ্ঞেস করবো, তোমার মাধ্যমে আমি জিজ্ঞেস করবো অন্যদের, যে হোয়াট অ্যাবাউট কামদুনি অলসো। আজকে গুজরাট সরকারে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট যা বলার বলেছে, গুজরাট গভর্নমেন্ট উইল আই এম শিওর টেক কগনিজেন্স এবং যা করার সেটা করবে। এদের বোধহয় 1 সপ্তাহ 10 দিন সময় দেওয়া হয়েছে টু গো ব্যাক টু আত্মসমর্পণ করার। ওখানে যা করার ওখানে গুজরাট করবে। কিন্তু পশ্চিমবঙ্গে আমি ঠিক এই জায়গাতেই আসতে চেয়েছিলাম, কৃষাণুর কাছে এইটাতেই আসতে চেয়েছিলাম, কারণ তোমার আগেই, শতরূপার আগেই একজন দর্শক, অনুপ তার নাম, তিনি লিখেছেন কামদুনির কি খবর। কৃষাণু, মিউট আছে, মিউট রয়েছে। হ্যাঁ, কেসের বিষয়টা আমরা জানি, তা সেটাও অলরেডি কোর্টের বিচারাধীন আছে এবং ইনিশিয়াল যে ভার্ডিক্টটা সেটাও হয়ে গেছে। তো সুতরাং নতুন করে এটা বলার কিছু নয় যে এখানে তাদেরকে ভালো, ওরাও তো ছাড়া পেয়ে গিয়েছিল, রাজ্য সরকার সিআইডির সেরকম গাফিলতি ছিল, এটা তো বলাই হয়েছে, সিআইডির তদন্তে গাফিলতি ছিল বলে কামদুনির দোষীরা ছাড়া পেয়ে যায়। আজকের দিনে তারা কোথায় আছে? আজকের দিনে তারা সেই গাফিলতিকে রিকভার করা গেছে কিনা, যদি কোনো পর্যায়ে কারুর ব্যাপারে হয়েছিল তো সেই ক্ষেত্রে সেটাকে ওভারকাম করতে পেরেছি কিনা। কিন্তু এখানে কনাইভেন্সের ব্যাপার, এখানে ব্যাপার হচ্ছে মিথ্যা বা
ইচ্ছা করে একটা রাজ্য সরকার একটা মোটিভেটেড রিপোর্ট দিচ্ছে, একজন ধর্ষণের অভিযুক্ত সে ভালো ব্যবহারের জন্য কি করে ছাড়া পায়, ধর্ষণ করে তারপরে ভালো ব্যবহার, এটা কি করে হচ্ছে, মানে মার্ডার করে ক্ষমা প্রার্থনা, এই জিনিসগুলো আমরা কোথাও কোনো কোর্টে, সে পশ্চিমবঙ্গ ক্যারেজ অফ জাস্টিসকে কোনোদিন সমর্থন করিনি, আজকেও করছি না, ভবিষ্যতেও করব না, কিন্তু এখানে রাজ্য সরকার নিয়ে আমরা প্রশ্ন করেছি। আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, এই মামলাটাও তো এখানে কোর্টে এসেছিল, কোথাও রাজ্য সরকার বিরুদ্ধে কেউ আঙুল তোলেনি। এই ক্ষেত্রে গুজরাটের রাজ্য সরকারের উপর আঙুল তোলা হয়েছে, এবং সেটা বিরোধী রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মী হিসেবে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ ন্যায়পালিকা, তারা এই আঙুলটা তুলেছে। ওকে, রাজ্য সরকারের উপর কোনো আঙুল কামদুনি কেসের কিন্তু কেউ তোলেনি, সেখানে যদি কত মিসক্যারেজ হয়ে থাকে তদন্ত পর্যায়ে হয়েছে, সেখানে কিন্তু সেটাকে ওভারকাম করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা অমিত শাহ, মানে যেটা দেশের স্বরাষ্ট্র দফতর এবং গুজরাট সরকার, এই দুটোর কনাইভেন্স কাজ করেছে, এবং এটাতে আরটিআই করা হয়েছিল, জানতে চাই ভিত্তিটা কিসের। ওকে ওকে ওকে, শতরূপা কিছু বলতে চাইছে, শতরূপার কাছে আমি 20-30 সেকেন্ড নিয়ে তারপরে আমি অন্যান্যদের কাছে যাবো। হ্যাঁ, আর কৃষাণু, তোমার অডিও কোথাও কখনো কখনো কেটে যাচ্ছে, একটু লক্ষ্য রেখো। হ্যাঁ, না অয়ন, কৃষাণুকে বলতে হবে দুটো কথা। এক হচ্ছে ডেফিনেটলি স্টেট গভর্নমেন্টের গাফিলতি কামদুনির ক্ষেত্রে, বিকজ যারা যে দুজন মেয়ে টুম্পা এবং মৌসুমী, ওরা কিন্তু বারবার বলছে স্টেট গভর্নমেন্টের লয়ার লড়েইনি, সো দেয়ারফর স্টেট গভর্নমেন্টকে সবসময় ডিফেন্ড করাটাও কৃষাণুর মতন স্পোক্স পার্সনের উচিত নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হোম মিনিস্ট্রি এই 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 বিলকিস বানোর কেসে কিন্তু ইনভলভ নয়, গুজরাট সরকার। হ্যাঁ, আমি প্রথমেই বললাম হোয়াট ইজ রং ইজ রং, এখানে আমার কিছু ডিফেন্ড করার জায়গা নেই। গুজরাট গভর্নমেন্ট এটা করেছে, দে ওয়ার অবভিয়াসলি অ্যাডভাইসড, লিগ্যাল অ্যাডভাইস, ইল অ্যাডভাইসড, যেটা হোয়াট ইজ রং, এখানে আমার সত্যি কিছু বলে, কিন্তু হোম মিনিস্ট্রি এখানে ইনভলভ, হোম মিনিস্ট্রিকে টেনো না, স্টিক টু ওয়ান স্টেট। হোম মিনিস্ট্রি নয়, কৃষাণু বলতে চাই যে তখনকার অমিত শাহ, আর এখন চক্রান্ত যেটা, সেই চক্রান্তের মধ্যে হোম মিনিস্ট্রি মানে হোম মিনিস্টারের কথা বলা হচ্ছে। হোম মিনিস্টার এখানে নেই, ইট ইজ গুজরাট গভর্নমেন্ট, দ্য পিপল হু আর রানিং দ্য গভর্নমেন্ট এন্ড লিগ্যাল অ্যাডভাইস। তো ওকে কৃষাণু, পুরো দোষটাই হচ্ছে গুজরাট সরকারের। গুজরাটে যেই থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, তৃণমূল থাকুক, গুজরাট সরকারের, একদম গুজরাট সরকারের। আমি অন্য পার্টির কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বিজেপি লেড গভর্নমেন্ট, গুজরাট ঠিক ঠিক, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু নট অমিত শাহ, নট দ্য হোম মিনিস্ট্রি। ওকে, গুজরাটের সরকারের বারবার মুখ্যমন্ত্রী বদল থেকে শুরু করে গত নির্বাচনে আমরা কি কারোর মনে কোনো ভ্রান্ত ধারণা আছে যে গুজরাট সরকার মোদী এবং অমিত শাহর অঙ্গুলি হেলনের ছাড়া এক বর্ণও চলে? এবং এই ক্ষেত্রে কোনো ব্যক্তিগত নাগরিক, সে টুম্পা হোক বা যে কেউ হোক, সে কি অভিযোগ করলো তাতে রাজ্য সরকার অভিযুক্ত হয়ে যায় না? বারবার ওরা বলে যাচ্ছে এক কথা, করেনি, অফকোর্স যায়, বারবার টুম্পা মৌসুমী এক কথা বলছে যে রাজ্য সরকার চায় না এরা কনভিক্টেড হোক, বারবার টুম্পা মৌসুমী এক কথা বলে যাচ্ছে। এটা কে বলেছে? টুম্পা মৌসুমী বারবার বলছে হু ইজ টুম্পা, মানে তারা এখানে ফাইটিং দ্য কেস। আদালত নয়, টুম্পা হোক মৌসুমী হোক, তারা আদালত নয়, তারা একজন প্রাইভেট। আজকে চেঁচানোর দিন কৃষাণু, তুমি চেঁচাতে পারো, অনেক কিছু বলতে পারে, তার জন্য সেটা হাইকোর্টের অবজারভেশন হয়ে যায় না। এই ক্ষেত্রে হাইকোর্ট অবজার্ভ করছে যে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট প্রথমেই বললাম সেটা, আমি তো প্রথমেই বললাম সেটা, প্রথমেই সেটা বললাম যে সুপ্রিম কোর্ট অলরেডি ভার্ডিক্ট দিয়েছে। আমি লিপিকার কাছে আসবো যে আজকে বিরোধীরা বলছে যে বিজেপি চায় না, মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাবে না, বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে ভাবে না, বিজেপি সংখ্যালঘুদের নিয়ে ভাবে না। এই একটা ঘটনা দিয়ে কি গোটা বিজেপি কি ভাবছে, কি নীতি নিয়েছে সেটা বলে দেওয়া কি ঠিক? এটা তো গুজরাট সরকারের অপরাধ, গুজরাট সরকারের দায়। অয়ন, একটা কথা বলি যে তুমি গুজরাট সরকার বলে এটাকে এক সাইড করে দিলে চলবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে,
আমরা বিলকিস বানু আজকে যে তার ধর্ষকরা আবার জেলে যাচ্ছে, এই যে সুপ্রিম কোর্ট এই যে ভার্ডিক্টটা দিল, আমরা এত খুশি হয়েছি কারণ আমরা দেখেছিলাম সেই ধর্ষকরা বাইরে বেরিয়ে আসাতে তাদের মালা দিয়ে বরণ করা হয়েছিল। কিন্তু কি করে বলবো এটা গুজরাট? হাতরাস ভুলে যাব আমরা? তুমি কি বলতে চাও? হাতরাস ভুলে যাওয়ার কথা বলতে চাও? উত্তরপ্রদেশে উন্নাও ভুলে যাওয়ার কথা বলতে চাও? এই হাতরাসেও করেছিল তোমার 19 বছর বয়সী দলিত মহিলাকে, ওটাও করেছিল উচ্চ বর্ণের পুরুষরা, তারপর ধর্ষক দ্বারা তাদের ধর্ষণ হয়েছিল, উচ্চ বর্ণের পুরুষ দ্বারা তাদের ধর্ষণ হয়েছিল একটা 19 বছরের দলিত মহিলাকে। তাহলে কি করে বলবো আমরা যে বিজেপি গভর্নমেন্ট মেয়েদের জন্য চিন্তা করে, তারা নারী সুরক্ষা নিয়ে ভাবে? আবার এদিকে আমি মনে করি যে তৃণমূল এবং বিজেপি একে অপরকে দোষারোপ করা এটা বন্ধ করা দরকার। কারণ আমরা এটাও ভুলতে পারি না যে পশ্চিমবঙ্গে পার্ক স্ট্রিটে যেদিন সুজেট অপমান মানে তাকে যখন ওইভাবে অত্যাচার করা হয়েছিল, সেটা অবলীলায় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলে দিলেন যে ওই মহিলা রাত্রিবেলা ঘুরে বেড়ায়, ওনার স্বভাব ভালো নয়। এটা ভুলি কি করে? আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা রাজ্যে না শান্তিতে আছি, মেয়েরা না নিশ্চিন্তে আছি, না কেন্দ্রের যে সমস্ত রাজ্যগুলো যেগুলো ডবল ইঞ্জিন সরকার সেখানেও আমরা নেই। তাহলে কি বলবো? কাকে কি বলবো? যে এখানেও নেই, ডাবল ইঞ্জিন সরকারেও নেই। আমি আসবো, কৃষাণুর কাছেও আসবো, শতরূপার কাছে আসবে। তবে কি ঘটেছিল 2002 সালে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। দেখুন, মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করা হয়েছিল 11 জন ধর্ষক খুনিকে। 2022-এর স্বাধীনতা দিবসে জেল থেকে ছাড়া পায় তারা, যাদের নৃশংসতার কথা ভাবলে আজও শিউরে ওঠেন বিলকিস বানো। 2002-এর 23 মে হিংসার আগুনে তখন জ্বলছে গুজরাট। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছাড়ে বিলকিস বানোর পরিবার। দাহোদের এক গ্রামে তাদের ঘিরে ধরা হয়। তারপর শুরু হয় অত্যাচার। বিলকিসের পরিবারের 7 জনকে কুপিয়ে খুন করা হয়। বিলকিসের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মারে হামলাকারীরা। গণধর্ষণ করা হয় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে। অত্যাচারের জেরে জ্ঞান হারান বিলকিস। তাকে মৃত ভেবে ফেলে চলে যায় হামলাকারীরা। প্রাণে বাঁচলেও বিলকিসের জীবন তখন ছারখার। তিনি থানায় যান অভিযোগ জানাতে, কিন্তু বিজেপি শাসিত গুজরাতের পুলিশের বিরুদ্ধে প্রথমে অভিযোগ নিতে গড়িমসি এবং তারপর বয়ান বিকৃত করে মামলা লঘু করার চেষ্টার অভিযোগ ওঠে। বিচারের জন্য তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস। শীর্ষ আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে। সিবিআই জানতে পারে অপরাধীদের আড়াল করতে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃত করা হয়। কবর থেকে 7 নিহতের দেহ তুলে দেখা যায় একটি দেহেও মুন্ড নেই। সিবিআইয়ের দাবি ময়নাতদন্তের পরে দেহগুলির মাথা কেটে দেওয়া হয়, যাতে কোনোভাবেই পরিচয় না বোঝা যায়। আদালতে সিবিআই বলে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই মামলা শুরু হয় গুজরাটের আদালতে, কিন্তু তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রে। 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়, যাদের মধ্যে 6 জন পুলিশ অফিসার এবং 1 জন সরকারি চিকিৎসক। প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় 7 জনকে। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। 2008-এ মুম্বাই সিবিআইয়ের বিশেষ আদালত 11 জনকে ধর্ষণ এবং খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তারপর থেকেই বন্দী যশবন্ত নাই, গোবিন্দ নাই, শৈলেশ ভাট, রাধেশ্যাম শাহ, বিপিন চন্দ্র যোশী, কেশর ভাই বোহানিয়া, প্রদীপ মর্ধিয়া, বাঁকা ভাই ওয়াহানিয়া, রাজু ভাই সোনি, মিতেশ ভাট এবং রমেশ চন্দনা। 2022-এর 15ই আগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তির দিন এই 11 জন ধর্ষক খুনি মুক্তি পায়। সৌজন্যে গুজরাতের বিজেপি শাসিত সরকার। গুজরাট সরকারের সেই সিদ্ধান্ত সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে 11 জন ধর্ষক এবং খুনি আবার জেলে। নিউজ 18 বাংলা। সুকান্ত, কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগের তো যথেষ্ট সারবত্তা আছে। পশ্চিমবঙ্গ